হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর অভিযানের একটি আগ্নেয়গিরির পেটের মধ্যে। আজ পড়ছি প্রথম পর্ব। এবারে প্রথম থেকেই নানা রকম বাধা পড়তে লাগলো। কাকাবাবু কোনো একটা ব্যাপারে মন ঠিক করে ফেললে আর ধৈর্য ধরতে পারেন না। কলকাতা থেকেই প্লেন ছাড়তে দেরি হলো প্রায় 1.5 ঘন্টা, না 1 ঘন্টা 40 মিনিট। কাকাবাবু ছটফট করছিলেন, আবার এ কথাও ভাবছিলেন মানুষের জীবনে 1.5 ঘন্টা কি এমন সময়, চুপচাপ বসে থাকলেই তো হয়। তবু তিনি ছটফট করছিলেন। কলকাতা থেকে মুম্বাই গিয়ে কাকাবাবুকে আবার বিদেশে প্লেন ধরতে হবে। মাঝখানে মাত্র 3 ঘন্টার ব্যবধান, তার মধ্যে থেকে 1 ঘন্টা 40 মিনিট তো খরচ হয়েই গেল। মুম্বাইয়ে আবার এক এয়ারপোর্ট থেকে যেতে হবে অন্য এয়ারপোর্টে। সেখানে দেরি হলে বিদেশের প্লেনটা ছেড়ে চলে যাবে। রাগারাগি করে কোনো লাভ নেই। প্লেনটা কলকাতার আকাশে ওড়ার পর ঘোষণায় বলা হলো, দেরির জন্য আমরা দুঃখিত। ব্যাস, শুধু দুঃখিত বললেই ওদের দায় সারা হয়ে গেল। এদিকে যে এজন্য কত মানুষের কত ক্ষতি হয় তার দাম কে দেবে? কাকাবাবু মনে মনে ঠিক করে রাখলেন, যদি তিনি বিদেশে যাওয়ার প্লেন ধরতে না পারেন তাহলে এই বিমান কোম্পানির নামে অভিযোগ জানাবেন। দুপুরবেলা জানলার বাইরে ঝকঝক করছে রোদ আর নীল আকাশ, এক ফোঁটাও মেঘ নেই। কাকাবাবু জানলার ধারেই বসা পছন্দ করেন। বই পড়তে পড়তে মাঝে মাঝে বাইরের দিকে তাকালে অনেকখানি আকাশ দেখা যায়, মনটা ভালো হয়ে যায় তাতে। কাকাবাবু এবার বিদেশে পড়বার জন্য রাজশেখর বসুর রামায়ণ আর মহাভারত এই 2 বইখানা নিয়ে এসেছেন। প্লেনে সবাই ইংরেজি বই পড়ে। রামায়ণ মহাভারত বারবার পড়লেও খুব ভালো লাগে কাকাবাবুর। আগেকার দিনে প্লেনে উঠলে যাত্রীদের কত রকম খাতির যত্ন করা হতো, এখন আর সেসব কিছু নেই। অনেক প্লেনে খাবারও দেয় না, কিনে খেতে হয় স্যান্ডউইচ ফ্যান্ডউইচ। কাকাবাবু মন দিয়ে মহাভারত পড়তে লাগলেন, ওসব নিয়ে আর মাথা ঘামালেন না। হঠাৎ একসময় প্লেনটা বেশ জোরে দুলে উঠল। কাকাবাবু বই থেকে চোখ তুলে বাইরে তাকিয়ে দেখলেন এর মধ্যে আকাশ ভরে গিয়েছে কালো মেঘে, মাঝে মাঝে ঝলসে উঠছে বিদ্যুৎ। এই দৃশ্য দেখতে বেশ ভালো লাগে। মাটি থেকে আমরা ওপরের দিকে তাকিয়ে দেখতে পাই বিদ্যুৎ। এখানে বিদ্যুতের ঝলক একেবারে পাশে পাশে। বজ্রের গর্জন অবশ্য ঠিক শোনা যায় না বিমানের আওয়াজের জন্য। ক্যাপ্টেনের ঘোষণা শোনা গেল, সবাই সিট বেল্ট বেঁধে নিন, অনুগ্রহ করে যে যার নিজের জায়গায় বসে পড়ুন। কাকাবাবুর পাশে বসে আছেন এক মাঝবয়সী মহিলা আর একটি 21-22 বছরের মেয়ে, খুব সম্ভবত মা আর মেয়ে। ভদ্রমহিলার মুখখানা শুকিয়ে গিয়েছে, মনে হয় ভয় পেয়েছেন। বিমানটা রীতিমতো দুলছে, একবার মনে হচ্ছে যেন নেমে যাচ্ছে অনেক নিচে, ধপাস করে পড়ে যাবে মাটিতে, আবার উঠে যাচ্ছে উপরে। বোঝাই যাচ্ছে ভদ্রমহিলার বেশি বিমানে চাপার অভ্যেস নেই, কিংবা এরকম আবহাওয়ায় কখনো পড়েননি। পাশের মেয়েটির কিন্তু মুখে ভয়ের চিহ্ন নেই। দুজনে ফিসফিস করে কথা বলছেন। একবার মহিলাটি কাকাবাবুর দিকে তাকিয়ে চাপা গলায় বললেন, এখন কি হবে? কাকাবাবু একটু হেসে বললেন, বেশি চিন্তা করবেন না, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তাই প্লেনটা এত দুলছে। একটু পরে দেখবেন প্লেনটা আরো উপরে উঠে যাবে।
সেখানে মেঘটেক কিছু থাকবে না, সব শান্ত হয়ে যাবে। মেয়েটি বলল, 30,000 ফিটের ওপর আর মেঘ থাকে না। মহিলাটি বললেন, এই আমার মেয়ে পুনেতে একটা ভালো চাকরি পেয়েছে, সেই জন্য যাচ্ছি। এখন তো মনে হচ্ছে কলকাতার চাকরি ভালো ছিল। কাকাবাবু বললেন, না না, আমাদের ছেলেমেয়েরা বাইরে যাবে না কেন? আজকাল কত মেয়ে তো বিদেশেও একা একা পড়তে কিংবা কাজ করতে যাচ্ছে। আপনার মেয়ে তো ভয় পায়নি। ভদ্রমহিলা লজ্জা পেয়ে চুপ করে গেলেন। একটু পরেই বিমানটি উপরে উঠে গেলে দুলুনি বন্ধ হয়ে গেল। কাকাবাবু জানলা দিয়ে দেখলেন এখন বিদ্যুৎ চমক দেখা যাচ্ছে অনেক নিচে। আরও কিছুক্ষণ পর ক্যাপ্টেন আবার ঘোষণা করলেন, আমরা মুম্বাইয়ের কাছে এসে পড়েছি, কিন্তু নামার একটু অসুবিধে হচ্ছে। এখানকার আবহাওয়া বেশ খারাপ। আবার শুরু হলো দুলুনি। আবার প্লেনটা উঠে যাচ্ছে উপরে। বোঝাই যাচ্ছে মুম্বাইয়ের আকাশে সেটা ঘুরছে। কাকাবাবু অস্থির হয়ে উঠলেন। ঝড় বৃষ্টিতে ভয়ের কিছু নেই তিনি জানেন। এরকম অভিজ্ঞতা তার আগেও হয়েছে, কিন্তু আবার তো দেরি হয়ে যাচ্ছে। বিদেশের বিমানটা কি আর ধরা যাবে? তবে এরকম খারাপ আবহাওয়া থাকলে সেই প্লেনটাও ছাড়তে নিশ্চয়ই দেরি হবে। কলকাতার আকাশ দেখে বোঝাই যায়নি যে মুম্বাইয়ের আবহাওয়া এত খারাপ হবে। এত বড় দেশে এরকমই হয়। এক জায়গায় যখন বরফ পড়ে তখন অন্য কোনো জায়গায় গরমে গা জ্বলে যায়। প্রায় 50 মিনিট প্লেনটা আকাশে চক্কর দেওয়ার পর পাইলট খুব সাহস করে নামিয়ে দিলেন রানওয়েতে। ঝড় একটু কমলেও সমান্তরে পড়ছে বৃষ্টি। রানওয়েতে জল জমে গিয়েছে। এর মধ্যে চাকা স্লিপ করে যাওয়ার খুব আশঙ্কা ছিল। হাতে আর 1 ঘন্টারও কম সময়। কাকাবাবুকে এক্ষুনি ছুটতে হবে অন্য এয়ারপোর্টে। আগে নিতে হবে তার সুটকেস। সেখানে এসে কাকাবাবু শুনতে পেলেন ঘোষণা, একটা ফ্লাইট ক্যান্সেলড হয়ে যাচ্ছে। বৃষ্টি থামার পর রানওয়ে থেকে জল না নেমে গেলে আজ আর কোনো প্লেন উড়বে না। কাকাবাবু একটু অপেক্ষা করেই শুনলেন তার বিদেশের ফ্লাইটও ক্যান্সেলড হয়ে গিয়েছে। আগামীকাল কখন যাবে তা জানানো হবে পরে। কাকাবাবু নিরাশ হয়ে আপন মনেই বললেন, যা। ফ্লাইট ক্যান্সেলড হলে কত রকম ঝঞ্ঝাট হয়। বিদেশের এয়ারপোর্টে যারা কাকাবাবুকে নিতে আসবে তারা ফিরে যাবে। হোটেল বুক করা আছে, তারাও যদি ক্যান্সেল করে দেয়। কিন্তু প্রকৃতির উপর তো রাগ করা যায় না। এমন ঝড় বৃষ্টিকে সব প্লেন কোম্পানিই ভয় পায়। বৃষ্টিও থামছেই না। আজ রাত্রিরে মুম্বাইয়ে থেকে যেতে হবে। কোথায় থাকা যায়? এ শহরে কাকাবাবুদের অনেক চেনা মানুষ আছে। তাদের কারো বাড়িতে থাকতে চাইলে সবাই খুশি হবে। কিন্তু আগে থেকে কিছু বলা নেই, কওয়া নেই। হঠাৎ এই দুর্যোগের মধ্যে কারো বাড়িতে যাওয়া যায়? প্রথমেই মনে পড়ল মঞ্জু আর অমলের কথা। ওরা অনেকবার নেমন্তন্ন করেছে, কিন্তু ওদের বাড়ি অনেক দূরে। এত বৃষ্টির মধ্যে যাওয়াও তো সম্ভব নয়। ইচ্ছে করলে এই এয়ারপোর্টেই থেকে যাওয়া যায়। অনেক লোক এর মধ্যেই নানান জায়গায় বসে পড়েছে। কাকাবাবুও এক কোণের দিকে পেয়ে গেলেন একটা চেয়ার। অনেক লোক কথা বলছে একসঙ্গে। বাচ্চারা কাঁদছে। এত ভিড়ের মধ্যে সেই মহিলা আর তার মেয়েকে দেখা গেল না। এর মধ্যে 2-1 জনকে বলতে শোনা গেল, সব রেস্টুরেন্টের খাবার ফুরিয়ে গেছে, বাইরেও যাওয়া যাচ্ছে না। তার মানে সারা রাত এই চেয়ারে বসে কাটিয়ে দিলেও খাবার জুটবে না কিছু। কাকাবাবু মন থেকে এসব চিন্তা মুছে দিয়ে মহাভারত বইখানা খুললেন। পড়তে পড়তে তিনি চলে গেলেন সেই তখনকার আমলে। পাশা খেলায় সর্বস্ব হারিয়ে পাণ্ডবরা বনে বনে ঘুরছে। তিনিও মনে মনে ঘুরতে লাগলেন তাদের সঙ্গে। তার আর খিদে টিদের কথা মনেই রইল না। বৃষ্টি থামল ভোর রাত্রে।
কাকাবাবু নিজের সুটকেসটা টানতে টানতে বাইরে বেরিয়ে এসে পেয়ে গেলেন একটা ট্যাক্সি। অনেক রাস্তায় জল জমে আছে, তারই মধ্যে দিয়ে ঘুরে ঘুরে কোনো রকমে পৌঁছে গেলেন অন্য এয়ারপোর্টে। এখানেও একই রকম ভিড়, এত ভোরেও অনেকেই জেগে আছে। ভিতরে ঢুকে কাকাবাবু খবর নিলেন তার প্লেন ছাড়বে দুপুর 2:30টার সময়। আগের দিন অত দুর্যোগের মধ্যে বিদেশের প্লেনটা মুম্বাইয়ে নামতেই পারেনি, চলে গিয়েছে করাচিতে। তার মানে এখনো অনেকটা সময় কাটাতে হবে। এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছেই কয়েকটা হোটেল আছে, হেঁটেই যাওয়া যায়। কাকাবাবু ঠিক করলেন কোনো একটা হোটেলেই কয়েক ঘন্টা বিশ্রাম নিতে হবে। চাকা লাগানো সুটকেসটা টানতে টানতে তিনি হাঁটতে লাগলেন। দু বগলে ক্রাশ থাকলে তার সঙ্গে সুটকেস টানতে বেশ অসুবিধে হয়। সন্তু সঙ্গে থাকলে সেই সাহায্য করে। এবার সন্তুকে সঙ্গে আনা হয়নি। প্রথম হোটেলটায় একটাও ঘর খালি নেই। পাশের হোটেলটাতেও সেই একই অবস্থা। তবে ঠিক তখনই একজোড়া স্বামী স্ত্রী নেমে এলেন চেক আউট করার জন্য। কাউন্টারের ক্লার্কটি বলল, স্যার, আপনি যদি আধ ঘন্টা অপেক্ষা করেন তাহলে আপনাকে ওই ঘরটা দিতে পারি। পরিষ্কার করার জন্য একটু সময় লাগবে। কাকাবাবু তাতেই রাজি হয়ে গেলেন। ঘুমে তার চোখ ঢুলে আসছে। বসলেন গিয়ে লবিতে। খানিক পরে 5 তলার উপরে ঘরটায় ঢুকে কাকাবাবু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বিছানায় ধবধবে সাদা চাদর পাতা, সেই বিছানাটা তাকে টানছে। এখন মোটে 6:45 বাজে। ঘন্টা 2-3 ঘুমিয়ে নেওয়া যেতেই পারে। জুতো টুতো খুলে কাকাবাবু ধপাস করে পড়ে গেলেন বিছানায়। ঘুম ভাঙল 9টার সময়। মুখটুক ধোয়ার পর তিনি ব্রেকফাস্টের অর্ডার দিলেন। কাল দুপুর থেকে কিছু খাওয়া হয়নি। কাকাবাবু চাইলেন ফ্রুট জুস, 2টো ক্রোয়াশ, অমলেট আর চা। দরজার তলা দিয়ে খবরের কাগজ দিয়ে গিয়েছে। খাবার আসবার আগে কাকাবাবু পড়তে লাগলেন কাগজ। কালকের দারুণ ঝড় বৃষ্টিতে মুম্বাই শহরের অনেক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে 3খানা বাড়ি আর অনেক গাছ। অনেক দোকানে সাইনবোর্ড আর হোর্ডিং লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বাজ পড়েছে 2 জনের মাথায়। এরই মধ্যে আগুন লেগে গিয়েছিল টিভি স্টেশনে। কলকাতার কোনো খবরই নেই। তার মানে কলকাতায় কোনো গন্ডগোল হয়নি, ঝড় বৃষ্টিও হয়নি। খাবার শেষ করে চায়ে চুমুক দেওয়ার পর কাকাবাবু ফোন করলেন কলকাতায়। সন্তুই ফোন ধরল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, কিরে, এখনো বেরোসনি? সন্তু বলল, এই তো তৈরি হচ্ছি, আর 5 মিনিটের মধ্যেই বেরোবো। তুমি পৌঁছে গিয়েছো আফ্রিকায়? কাকাবাবু বললেন, না রে, এখনো মুম্বাই শহরই ছেড়ে যেতে পারলাম না। সন্তু অবাক হয়ে জিজ্ঞেস করল, সে কি, কেন? কাকাবাবু বললেন, কাল এমন ঝড় বৃষ্টি যে আমাদের প্লেনটা আর একটু হলেই ডিগবাজি খেয়ে পড়ে যেত। কলকাতায় কিরকম গরম? সন্তু বলল, খুব গরম, কাল ছিল 39 ডিগ্রি। কাকাবাবু বললেন, আর এখানে যখন ভোরবেলা বেরিয়েছি তখন রীতিমতো শীত শীত করছিল। সন্তু বলল, কাকাবাবু, আমার পরীক্ষা হয়ে গেলে আমি যাব না। আমি নিজেই চলে যেতে পারবো, বাবা টিকিটের দাম দিয়ে দেবেন। কাকাবাবু বললেন, টিকিটের দাম থাকলেই তো হলো না, ভিসা নিতে হবে, ইয়েলো ফিভারের ইনজেকশন, অনেক ঝামেলা। দাঁড়া, আমি তো আগে যাই, তারপর অবস্থা বুঝে যদি দরকার হয় তোকে জানাবো। আর দেরি করিস না, বেরিয়ে পড়। স্নান টান করে নিয়ে কাকাবাবু আরও কিছুক্ষণ কাগজ পড়লেন। তারপর বেরিয়ে পড়লেন 12টার আগেই। এয়ারপোর্টের অবস্থা
এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। বিমান ছাড়ছে একটার পর একটা। কাকাবাবু নিজের কাউন্টারে গিয়ে মালপত্র জমা দিয়ে নিশ্চিন্ত হলেন। এখন শুধু কাঁধে ছোট্ট একটা ব্যাগ। এবার তিনি ফোন বুথে গিয়ে একটা ফোন করার চেষ্টা করলেন আফ্রিকার নাইরোবি শহরে। কিছুতেই কানেকশন পাওয়া যাচ্ছে না। বারবার শোনা গেল লাইন আউট অফ অর্ডার। কাকাবাবু এখনো মোবাইল ফোন ব্যবহার করেন না। এখন মনে হচ্ছে একটা ওরকম ফোন থাকলে ভালো হতো। এবারেও কাকাবাবু জানলার ধারে একটা সিট পেয়েছেন, তবে একেবারে পিছনের দিকে। আজ আকাশ পরিষ্কার। এখন আফ্রিকার আকাশে ঝড় বৃষ্টি না হলেই হয়। কাকাবাবুর মনের মধ্যে শুধু একটা চিন্তা খচখচ করছে। পৌঁছবার কথা ছিল গতকাল, তা হলো না। মিস্টার লোহিয়াকে খবরও দেওয়া গেল না। এয়ারপোর্টে কেউ নিতে আসবে না তাকে। আগেরবার অমল আর মঞ্জু খবর পেয়ে চলে এসেছিল। এখন তারা আফ্রিকা থেকে ফিরে এসে মুম্বাইয়ে থাকে। সেবার কাকাবাবুর থাকার ব্যবস্থা হয়েছিল হিলটন হোটেলে। এবার মিস্টার লোহিয়া জানিয়েছিলেন যে তিনি একটা নতুন বাড়ি কিনেছেন। কাকাবাবু সেখানেই থাকতে পারবেন। কাকাবাবু অবশ্য কারো বাড়িতে থাকতে অস্বস্তি বোধ করেন। তিনি চিঠির উত্তরে জানিয়েছিলেন যে প্রথমে তিনি কোনো হোটেলেই উঠতে চান। হিলটন হোটেলের নামও জানিয়েছিলেন। সেখানে বুকিং আছে কিনা কে জানে। যাই হোক, দেখা যাক। পৌঁছবার পর কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। একটু পর একজন লোক টয়লেটের দিকে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে কাকাবাবুর দিকে তাকিয়ে ইংরেজিতে জিজ্ঞেস করল, আপনি রাজা রায়চৌধুরী? কাকাবাবু মাথা নাড়লেন। এবার লোকটি বাংলায় বলল, আপনাকে তো আমি ফটোই দেখেছি। আপনি স্যার কোথায় যাচ্ছেন? কাকাবাবু বললেন, নাইরোবি। লোকটি বেশ লম্বা, মাঝারি বয়স, মাথা ভর্তি কালো চুল আর থুতনিতে ফ্রেঞ্চ কাট দাড়ি, পুরো দস্তুর সুটটাই পরা। সে আবার জিজ্ঞেস করল, নাইরোবিতে আপনি কোনো কাজে যাচ্ছেন না বেড়াতে? কাকাবাবু উত্তর দিলেন, বেড়াতে। লোকটি বলল, প্রত্যেকবার তো আপনার সঙ্গে সন্তু নামে ছেলেটি থাকে, এবার সে নেই, একা যাচ্ছেন? কাকাবাবু বললেন, এবার সন্তু আসতে পারিনি, তার অসুবিধে আছে। লোকটি বলল, আমার নাম অরুণকান্তি বিশ্বাস। আমি তো নাইরোবিতে থাকি। আপনাকে একদিন আমার বাড়িতে আসতে হবে কিন্তু। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আপনি নাইরোবিতে কি করেন? লোকটি বলল, আমি চাকরি করি, একটা কাগজ কোম্পানির ম্যানেজার। মাঝে মাঝে ইন্ডিয়া যেতে হয়। এই নিন আমার কার্ড। কার্ড দিয়ে সে টয়লেটে চলে গেল। একটু পরে ফেরার সময় অরুণকান্তি আবার থেমে বললেন, এয়ারপোর্টে আপনাকে কেউ নিতে আসবে? না হলে আমার জন্য গাড়ি থাকবে, আপনাকে নিয়ে যেতে পারি। কাকাবাবু বললেন, একজনের আসবার কথা ছিল, কিন্তু কালকের ফ্লাইট মিস করেছি। আপনার সঙ্গে আলাপ হলো, ভালোই হলো। লোকটি চলে গেল নিজের জায়গায়। কাকাবাবুর পাশে বসে আছেন দুজন আফ্রিকান, 20-22 বছর বয়স। দুজনেই সাহেবি পোশাক পরা। এতক্ষণ তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। এবার তাদের একজন কাকাবাবুর দিকে ফিরে বলল, এক্সকিউজ মি, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? কাকাবাবু বললেন, অবশ্যই। লোকটি বলল, আপনারা দুজনে যে ভাষায় কথা বললেন সেটা কি ভাষা? কাকাবাবু বললেন, বাংলা। আপনারা এই ভাষার নাম শুনেছেন? লোকটি মাথা নেড়ে বলল, না, আমরা সোমালিয়ার লোক, সেখানে এ ভাষা শুনিনি। কাকাবাবু বললেন, বাঙালিরা পৃথিবীর সব দেশেই আছে, সোমালিয়াতেও আছে নিশ্চয়ই, হয়তো তাদের সংখ্যা কম। আপনারা ইন্ডিয়ার কোথায় কোথায় ঘুরেছেন? সে বলল, আমরা ইন্ডিয়ায় থাকিনি, আমরা দুজনেই ফিলিপিন্সে পড়াশোনা করি।
মুম্বাইয়ে এসেছি এই ফ্লাইট ধরেই। ইন্ডিয়ার অনেক লোকই কালো লোকেদের খুব অপছন্দ করে, তাই না? কাকাবাবু হেসে বললেন, আমিও তো কালো। সাহেবদের চোখে সব ইন্ডিয়ানই কালো। আমাদের দেশে কিছু লোক আছে যাদের গায়ের রং একটু পাতলা, আমরা বলি ফর্সা। কিন্তু সেই ফর্সা রঙও সাহেবদের মতন নয়। যাই হোক, সেই ফর্সা আর আমার মতন কালো লোকের তো কোনো তফাৎ নেই আমাদের দেশে। শুধু বিয়ের সময় কিছু লোক ফর্সা মেয়ে খোঁজে। অন্য ছেলেটি এবার জিজ্ঞেস করলো, কেন বিয়ের সময় ফর্সা মেয়ে খোঁজে কেন? কাকাবাবু বললেন, তারা মনে করে ফর্সা মেয়ে বিয়ে করলে ছেলেমেয়েরাও ফর্সা হবে। তা কিন্তু সবসময় হয় না। আমার মা খুব ফর্সা ছিলেন, অথচ আমার গায়ের রং আমার বাবার মতন কালো। ছেলেটি খানিকটা পশ্চিমের সুরে বলল, তা আবার হয় নাকি ফর্সা মেয়ের কালো ছেলে? কাকাবাবু বললেন, হবে না কেন, অনেক হয়। আর একটা ব্যাপার, আমাদের দেশে মেয়েদের রং ফর্সা হলে তাদের সুন্দরী বলে, কিন্তু ছেলেরা বেশি ফর্সা হলে তাদের লোকে খ্যাপায় অনেক সময়। স্কুলে আমাদের সঙ্গে একটি ছেলে পড়তো, সে খুব ফর্সা। আমরা তাকে রাঙামুখো বলে খ্যাপাতুম, আর সে খুব রেগে যেত। ছেলেটি তবু ঠিক বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, তোমাদের দেশে কিছু লোক কালো কিছু লোক ফর্সা হয় কেন? কাকাবাবু বললেন, তার কারণ বহু জাতের মানুষ তো নানা দেশ থেকে এখানে এসে তারপর থেকে গিয়েছে। তারা কেউ ফর্সা, কেউ কালো, কেউ বাদামি, সবাই মিলেমিশে এক হয়ে গিয়েছে। তাই কেউ খুব কালো, কেউ কম কালো, কেউ একটু ফর্সা, কেউ বেশি ফর্সা, এই সব রকমই আছে। পৃথিবীর আর কোনো দেশে একটা জাতির মধ্যে এত রকম চামড়ার রঙের মানুষ দেখা যায় না। সেই জন্যই তো আমাদের কবি রবীন্দ্রনাথ লিখেছেন, হেথায় আর্য হেথা অনার্য। তাকে হঠাৎ রূঢ়ভাবে থামিয়ে দিয়ে অন্য ছেলেটি বলল, এনাফ, নাও স্টপ টকিং, কিপ কোয়াইট। কাকাবাবু বেশ অবাক হলেন। এ কি ব্যাপার? বেশ গল্প করছিল, হঠাৎ অভদ্রের মতো কেউ স্টপ টকিং বলে নাকি? তাও একজন বয়স্ক লোককে। ওরা নিজেরাই তো কথা শুরু করেছিল। ওরা দুজনেই ঘন ঘন ঘড়ি দেখতে লাগলো। কাকাবাবু আবার বই পড়ায় মন দিলেন। এখনো অন্তত ঘণ্টা দেড়েক দেরি আছে। বেশ কিছুক্ষণ পর একটা ঘোষণা শুরু হলো। সেটা একটু শুনেই কাকাবাবু দারুণ চমকে উঠলেন। ক্যাপ্টেন বলছেন, আপনারা যে যার সিটে বসে থাকুন, প্যানিক করবেন না। আমি এই বিমানের গতিপথ বদলাতে বাধ্য হচ্ছি। আবার ঘাড়ির কাছে একজন রিভলভার ধরে আছে। তার নির্দেশ মতন আমি বিমানটিকে নাইরোবির বদলে কাম্পালায় নামাবো। এরা বলছে আপনারা যদি শান্ত হয়ে বসে থাকেন তাহলে কারো কোনো ক্ষতি করা হবে না। কাকাবাবুর পাশ থেকে ছেলে দুটি তড়াক করে উঠে গিয়ে একটু দূরে দূরে দাঁড়ালো। এর মধ্যে তারা মুখে কালো কাপড়ের মুখোশ পরে ফেলেছে। কোমর থেকে বার করলো দুটো লাল রঙের দড়ি। সেই দড়ি তারা চাবুকের মতন হাওয়ায় সপাং সপাং শব্দ করতে লাগলো। হাইজ্যাকিং। কাকাবাবু মনে মনে বললেন, যা, আবার দেরি। আজও বোধহয় নাইরোবি পৌঁছানো যাবে না। তার পাশে বসা ছেলে দুটো একবার একটু অভদ্র ব্যবহার করলেও এমনিতে তো নিরীহই মনে হচ্ছিল। অন্য কোনো অস্ত্রশস্ত্র নেই, শুধু দুটুকরো দড়ি দিয়ে ভয় দেখাবে। ওই দড়ি দিয়ে মারলে বেশ লাগবে ঠিকই, কিন্তু দু তিনজন মিলে তো কেড়ে নেওয়াও যায়। এবার সামনের বাথরুম থেকে আর একজন কালো মানুষ বেরিয়ে এলো। তারও মুখে মুখোশ আর হাতে একটা AK-47 বন্দুক। সে সেটা তুলে কর্কশভাবে বলল, কেউ জায়গা ছেড়ে উঠবে না, কেউ একটাও কথা বলবে না। দু তিনজন মহিলা ভয়ের শব্দ করে উঠল।
কেঁদে উঠল একটা শিশু। লোকটি ধমক দিয়ে বলল, বাচ্চাটার কান্না বন্ধ করো। বাচ্চার কান্না কি করে বন্ধ করা যায়? বোধহয় মা তার মুখে হাত চাপা দিলেন। তবু একটু একটু শোনা যেতে লাগলো তার কান্না। কাকাবাবু ভাবলেন, এরা অস্ত্রশস্ত্র নিয়ে প্লেনে উঠল কি করে? আমেরিকায় একসঙ্গে 4টে প্লেন হাইজ্যাকিং হওয়ার পর, যাকে সবাই বলে 9/11-এর ঘটনা, সারা পৃথিবীতেই নিরাপত্তার খুব কড়াকড়ি। সুটকেস, ব্যাগ এক্সট্রে হয়, সারা গায়ে হাত বুলিয়ে দেখে। কোনো অস্ত্র লুকিয়ে আনবার তো উপায়ই নেই। তবু তো একজনের হাতে একটা মারাত্মক অস্ত্র দেখা যাচ্ছে, আর একজন পাইলটের ঘাড়ে রিভলভার চেপে ধরে আছে। এক হতে পারে এয়ারপোর্টে যেসব কর্মী আগে থেকে বিমানে উঠে সাফটাফ করে, তাদেরই কাউকে টাকা খাইয়েছে। সে গোপনে অস্ত্র নিয়ে কোথাও লুকিয়ে রেখে গিয়েছে। এর ফলে দেশের যে কত ক্ষতি হতে পারে, কত মানুষের প্রাণ যেতে পারে, তা সে ভাবল না। অনেকেই দেশের কথা কিংবা অন্য মানুষের কথা ভাবে না। টাকার লোভে সব কিছু করতে পারে। নিশ্চয়ই বহু টাকা দিয়েছে। কাকাবাবু ঠিক ভয় পাননি। এর আগে তিনি অনেকবার সাংঘাতিক বিপদে পড়েছেন, তাই ভয়কে জয় করে ফেলেছেন। কিন্তু এরপরে কি হবে সেই কৌতূহলেই তিনি ছটফট করছেন। এই হাইজ্যাকাররা অল্প বয়সী ছেলে, এরা নিজের জীবনের পরোয়া করে না। এদের দাবি না মিটলে এরা পুরো প্লেনটাই উড়িয়ে দিতে পারে। তাতে আর সবাই মরবে, নিজেরাও মরবে। কাকাবাবু আপন মনে একবার মাথা নাড়লেন। না, এতবার এত বিপদ থেকেও তিনি বেঁচে গিয়েছেন। এখন এই আকাশদস্যুদের জন্য তাকে প্রাণ দিতে হবে, এটা ঠিক যেন বিশ্বাস হয় না। সবাই চুপচাপ। হঠাৎ একজন বয়স্ক যাত্রী উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে একজন হাইজ্যাকার ধমক দিয়ে বলল, সিট ডাউন, সিট ডাউন। লোকটি বলল, আমি একবার টয়লেটে যাব। হাইজ্যাকারটি বলল, না, এখন যাওয়া চলবে না, বসো বসো। লোকটি কাঁদো কাঁদো হয়ে বলল, আমার খুব বাথরুম পেয়েছে, এক্ষুনি একবার যেতেই হবে। লোকটির মুখ দেখে অন্য সময় হাসি পেয়ে যেত, কিন্তু এখন লোকটির উপর মায়াই হচ্ছে। হাইজ্যাকারটি ভেংচি কেটে বলল, খুব বাথরুম পেয়েছে, পাক, এখন কিছুতেই যাওয়া যাবে না। লোকটি বেপরোয়া হয়ে তবু 2-1 পা এগিয়ে গেল। হাইজ্যাকারটি এগিয়ে গিয়ে তার চুলের মুঠি ধরে বলল, মরতে চাস? না হলে চুপ করে বস। সে হাতের দড়িটি দিয়ে লোকটির পিঠে ভীষণ জোরে একটা চাবুক কষালো। লোকটি এবার বসে পড়ল নিজের সিটে, নিচু করল মাথাটা। কোনো কোনো বুড়ো মানুষের একটা রোগ থাকে, টয়লেট পেলে বেশিক্ষণ সামলাতে পারে না। ওকে টয়লেটে যেতে দিলে কি এমন ক্ষতি হতো? এখানে প্রতিবাদ করে লাভ নেই, উল্টেই অপমান সহ্য করতে হবে। সবাই একেবারে চুপচাপ, শুধু সেই বাচ্চাটার মুখ বন্ধ করে কান্না শোনা যাচ্ছে। সময় যেন কাটতেই চায় না, প্লেনটা যেন যাচ্ছে তো যাচ্ছেই। এর মধ্যে একজন হাইজ্যাকার ফস করে একটা সিগারেট ধরিয়ে ফেলল। আজকাল সব প্লেনে ধূমপান খুব কঠোরভাবে নিষিদ্ধ। বাথরুমে গিয়ে কেউ সিগারেট ধরালেও ধরা পড়ে যায়। হাইজ্যাকাররা কোনো নিয়ম কানুন মানছে না। কাকাবাবু একবার ভাবলেন, ওকে একবার চেঁচিয়ে বললে কেমন হয় যে, এই, তুমি প্লেনে সিগারেট খাচ্ছ, তোমার $500 ফাইন হবে। কাকাবাবু অতি কষ্টে নিজেকে সংযত করলেন। এখন রসিকতার সময় নয়, এরা রসিকতা বুঝবেও না, হয়তো দুম করে গুলি চালিয়ে দেবে। এরকম অবস্থায় বই পড়তেও মন বসে না। কাকাবাবু মনটাকে অন্যদিকে ফেরাবার জন্য মনে মনে কবিতা বলতে চাইলেন। কোন কবিতা? রবীন্দ্রনাথের কবিতা কাকাবাবুর খুবই ভালো লাগে, কিন্তু তার সবচেয়ে প্রিয় সুকুমার রায়ের লেখা। মানুষের মন অতি বিচিত্র, কখন যে কোনটা মনে পড়ে তার কোনো ঠিক ঠিকানা নেই। কোনো কবিতার বদলে তার মনে পড়ল সুকুমার রায়েরই লেখা একটা গান, লক্ষণের শক্তিশীল নাটকের।
কাকাবাবু নিজে স্কুলে পড়ার সময় এই নাটকে অভিনয় করেছিলেন, তাই অনেক গান তার এখনো মনে আছে। একটা গান এই রকম: অবাক করলে রাবণ বুড়ো, জ্যোষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি, করলে যে তার মাথা গুঁড়ো। অবাক করলে রাবণ বুড়ো, আহা অতি মহাতেজা সুগ্রীব রাজা, অঙ্গদেরই চাচা খুড়ো। অবাক করলে রাবণ বুড়ো। মনে মনে এইটুকু গাইতেই কাকাবাবুর হাসি পেয়ে গেল। জ্যোষ্ঠী মানে তো লাঠি, রাবণ কি হাতে লাঠি নিয়ে যুদ্ধ করতে এসেছিলেন? রাবণের তো অনেক রকম অস্ত্রশস্ত্র থাকার কথা। ছেলেবেলায় থিয়েটার করার সময় এ কথাটা তো মনে আসেনি। আর একটা গান: শোন রে ওরে হনুমান, হওরে বেটা সাবধান, আগে হতে স্পষ্ট বলে রাখি, তুই বেটা জানোয়ার নিষ্কর্মার অবতার, কাজে কর্মে দিস বড় ফাঁকি। কাকাবাবু নিজে জাম্বুবানের ভূমিকায় অভিনয় করেছিলেন। জাম্বুবানের কি কোনো গান ছিল না? না বোধ হয়। আর একটা গান ছিল বিভীষণের। এইসব ভাবতে ভাবতেই কিছুটা সময় কেটে গেল। এবার ক্যাপ্টেনের ঘোষণা শোনা গেল: সবাই সিট বেল্ট বেঁধে নিন, আমরা কাম্পালা বিমানবন্দরে অবতরণ করছি। কেউ ব্যস্ত হবেন না, আগে থেকে উঠে দাঁড়াবেন না। কাম্পালা বিমানবন্দরটি উগান্ডা রাজ্যে, ওর পাশেই কেনিয়া। এই উগান্ডাতেই আছে বিশ্ববিখ্যাত জলপ্রপাত ভিক্টোরিয়া। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চাঁদের পাহাড় এখানকারই একটা পাহাড় নিয়ে লেখা। বিভূতিভূষণ অবশ্য কখনো আফ্রিকায় আসেননি, বই পড়ে লিখেছেন। কিন্তু কি চমৎকার লিখেছেন! কাকাবাবু যখন আগেরবার কেনিয়ায় এসেছিলেন, তখন এখানকার চাঁদের পাহাড় দেখে যাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু তখন এখানে মারামারি কাটাকাটি চলছিল খুব, তাই আসা সম্ভব ছিল না। তারপর তো কেনিয়াতেই এমন কাণ্ড হলো। একটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা মাটি স্পর্শ করার পর কাকাবাবু খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, তবু তো আকাশে থাকতে থাকতেই কোনো দুর্ঘটনা হয়নি। যতই মানুষ প্লেনে চেপে এদেশে ওদেশে যাক, তবু মাটির সঙ্গেই মানুষের আসল সম্পর্ক। বন্দুকধারী হাইজ্যাকারটি হুকুম করল: কিপ কোয়াইট, সিট টাইট, যে যার জায়গায় বসে থাকো। এক ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে অনুনয়ের স্বরে বললেন, এখন আমার বাচ্চাকে কি একবার টয়লেটে নিয়ে যেতে পারি? হাইজ্যাকারটি একটু চিন্তা করে বলল, ঠিক আছে, যাও। তারপর সে বুড়ো ভদ্রলোকটিকে উদ্দেশ্য করে বলল, হেই, তুমিও এবার যেতে পারো। লোকটি উঠল না, দুহাতে মাথা চেপে মুখ নিচু করে বসে রইল। তার পিঠটা কেঁপে কেঁপে উঠছে, বোধহয় কাঁদছে। কাকাবাবু ভাবলেন, নিশ্চয়ই ভদ্রলোকটি আর চেপে রাখতে না পেরে প্যান্টেই টয়লেট করে ফেলেছে। বাচ্চারা যেমন করে তেমন বুড়ো মানুষদেরও এরকম হতে পারে। বাচ্চারা লজ্জা পায় না, বুড়ো মানুষদের তো লজ্জা হবেই। সেই লজ্জাতেই কাঁদছে। ইস! আর একজন লোক হাত তুলে বলল, একটু খাবার জল পেতে পারি? হাইজ্যাকারটি বলল, না। লোকটি বলল, খুব তেষ্টা পেয়েছে। এদের একজন কাছে গিয়ে সেই লোকটির মুখে একবার চাবুকের মতো দড়ি দিয়ে মারল। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, আমাদের দেশে অনেক লোক সারাদিন জল না খেয়েও থাকতে পারে, 7 মাইল হেঁটে গিয়ে জল আনতে হয়। এই প্লেনে 200-র বেশি যাত্রী, আর হাইজ্যাকাররা মাত্র 4 জন। তবু ওদের কথা না শুনে উপায় নেই। ওদের কাছে আছে মারাত্মক অস্ত্র। ওরা কাউকেই দয়া মায়া করে না, যে কোনো সময় যাকে তাকে মেরে ফেলতে পারে। কাকাবাবু ঘড়ি দেখলেন, কতক্ষণ ঠায় বসে থাকতে হবে তার ঠিক নেই। এই হাইজ্যাকারদের নিশ্চয়ই কিছু দাবি আছে, তাই নিয়ে এখানকার সরকারের সঙ্গে দরাদরি করবে। কয়েক ঘন্টা লাগতে পারে, কিংবা 1 দিন 2 দিনও কেটে যেতে পারে। তার মধ্যে খাবার পাওয়া যাবে না, জলও পাওয়া যাবে না। অন্যরা সহ্য করতে পারলেও কয়েকটা বাচ্চা আছে, তারা কি করে সহ্য করবে? খবরের কাগজে কাকাবাবু
অনেক হাইজ্যাকিং এর ঘটনা পড়েছেন, কিন্তু নিজের কখনো এমন অভিজ্ঞতা হয়নি। তিনি বুঝতে পারছেন এখানে প্রতিবাদ জানাবার উপায় নেই, মুখ বুজেই থাকতে হবে। দেখা যাক এরপর কি হয়। কাকাবাবু আবার মহাভারত করলেন। খানিক পর খেয়াল হলো তিনি বইয়ের দিকে তাকিয়েই আছেন, শুধু পড়ছেন না। এই সময় কি বইয়ে মন বসানো যায়? জানলা দিয়ে দেখলেন মারাত্মক সব অস্ত্র নিয়ে সার বেঁধে দাঁড়িয়ে আছে সৈন্যরা। প্লেনটাকে ঘিরে ফেলেছে। ইচ্ছে করলে ওরা প্লেনটাকেই ধ্বংস করে দিতে পারে, কিন্তু তাতে এত যাত্রীরও প্রাণ যাবে। এই যাত্রীদের প্রাণ নিয়েই দরাদরি চলছে। এই হাইজ্যাকাররা যে কি চায় সেটাই তো জানা যাচ্ছে না। সাধারণত ওরা ওদের দলের কিছু বন্দির মুক্তি চায়, তারপর প্লেনটা নিয়ে উড়ে যেতে চায় অন্য দেশে। কেটে গেল প্রায় 1 ঘন্টা। কেউ ফিসফিস করেও কথা বলছে না। আবার একটি লোক উঠে দাঁড়ায়। লোকটি বেশ লম্বা আছে, সুন্দর চেহারা। মাথা নাড়তে নাড়তে সে পাগলের মতো বলতে লাগলো, আমি আর পাচ্ছি না, সহ্য করতে পারছি না, আমাকে নামতেই হবে, নামতে দাও। বন্দুকধারী ধমক দিয়ে বলল, সিট ডাউন, সিট ডাউন। লোকটি তবু বলল, না, বসবো না, বসে থাকতে পারছি না, আই মাস্ট গো। বন্দুকধারী এবারে চিবিয়ে চিবিয়ে বলল, তুমি যাবেই? বেশ, তোমাকে যাওয়াচ্ছি। কাছে এগিয়ে এসে সে লোকটির বুকে বন্দুকটি ঠেকিয়ে বলল, একটা গুলি, তাতেই তোমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে। তারপর উড়ে উড়ে বাইরে চলে যেও। লোকটি বিকৃত গলায় চেঁচিয়ে বলল, তাই করো, আমাকে গুলি করো, তবু আমি বসে থাকব না। বোঝাই যাচ্ছে দুশ্চিন্তায় লোকটির মাথায় গন্ডগোল হয়ে গিয়েছে। অন্য একজন হাইজ্যাকার ওর পিছনে এসে নিজে দড়িটা দিয়ে চট করে ওই লোকটির গলায় ফাঁস পরিয়ে দিল। তারপর প্যাঁচাতে লাগলো দড়িটা। লোকটি যন্ত্রণায় আর্তনাদ করতে লাগলো। হাইজ্যাকারটি দড়ির প্যাঁচ যত শক্ত করতে লাগলো, ততই লোকটির চিৎকারও বাড়তে লাগলো। তারপর একসময় ধাপ করে পড়ে গেল মেঝে। মরে গেল, কিংবা অজ্ঞানও হতে পারে। এই দৃশ্য দেখে রাগে কাকাবাবুর শরীর জ্বলছে। তিনি উত্তেজিতভাবে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন। অতি কষ্টে দমন করলেন নিজেকে। প্রতিবাদ করতে গেলে তাকেও ওরকমভাবে মারবে। 3 জন এয়ার হোস্টেস দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে ছবির মতো। বোধহয় তাদের চোখের পাতাও পড়ছে না একবারও। একটু পর ককপিট থেকে বেরিয়ে এলেন পাইলট আর কো পাইলট। তাদের পিছনে রিভলভার উঁচিয়ে একজন হাইজ্যাকার। এবার প্লেনের দরজা খুলে গেল। পাইলট দুজনকে নামিয়ে দেওয়া হলো সিঁড়ি দিয়ে। দরজাটা খোলাই রইল। কি ব্যাপার হলো বোঝাই যাচ্ছে না। বাচ্চা দুটো কেঁদেই চলেছে। নিশ্চয়ই ওদের খিদে পেয়েছে। আজকাল প্লেনে জলের বোতল নিয়ে ওঠা যায় না। এখানেও জল দেওয়া হচ্ছে না। মানুষ এত নিষ্ঠুর হয় কি করে? দড়ি হাতে হাইজ্যাকার দুটো সিগারেট টেনেই চলেছে। আর যার হাতে AK-47 মতো মারাত্মক বন্দুক, সে তার অস্ত্রটা এদিক ওদিক ঘোরাচ্ছে অনবরত, যেন যে কোনো মুহূর্তে সে যাকে তাকে গুলি করে মেরে ফেলতে পারে। একসময় দড়িধারীদের একজনের মোবাইল ফোন বেজে উঠল। সে কী সব কথা বলল 2-3 মিনিট ধরে। তারপর সে ফোনটা নিয়ে গেল অস্ত্রধারীর কানের কাছে। সেও একটুক্ষণ শোনার পর বলল, ওকে ওকে। এবার সে চেঁচিয়ে যাত্রীদের উদ্দেশ্যে বলল, হিয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট। সবাই মন দিয়ে শোনো। এখন আমরা যাত্রীদের মধ্যে থেকে 20 জনের মতো ব্যাচকে ছেড়ে দেব। আমরা যাদের বেছে নেব তারা ছাড়া আর কেউ সিট ছেড়ে উঠবে না। কেউ কোনো কথা বলবে না। যাদের নামিয়ে দেব তারাও লাইন বেঁধে যাবে। কেউ দৌড়বে না। একটু এদিক ওদিক হলেই আমরা গুলি চালাবো। ক্লিয়ার? এবার সে এলোপাথারিভাবে একজনের দিকে আঙুল দেখিয়ে বলতে লাগলো, এও গেট আপ, এও এও। একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, আমার ওয়াইফ, সে যাবে না। অস্ত্রধারী বলল,
শাট আপ, নো ওয়াইফ। স্বামী আর স্ত্রীর মধ্যে একজন থাকলে আর একজন যাবে, তা কি হয় নাকি? কিন্তু এরা যে কারো কথাই শুনবে না। কাকাবাবু আশা করলেন বাচ্চার মা দুজনকে নিশ্চয়ই এরা ছেড়ে দেবে। কি আশ্চর্য ব্যাপার, সেই মা দুজনের দিকে অস্ত্রধারী আঙুল দেখালো না। নম্বর গুনতে গুনতে 20 নম্বরে এসে কাকাবাবুর দিকে তাকিয়ে বলল, "অ্যান্ড ইউ কাম।" কাকাবাবু উঠে দাঁড়িয়ে খুবই বিনীতভাবে বললেন, আপনাদের একটা অনুরোধ করতে পারি? আমার বদলে যদি ওই বাচ্চাদের মায়েদের ছেড়ে দেন খুব ভালো হয়। ওরা কষ্ট পাচ্ছে। আমি আরো অপেক্ষা করতে পারি, আমার কোনো অসুবিধে নেই। লোকটি প্রচণ্ড ধমক দিয়ে বলল, শাট আপ বলছি না, কেউ কোনো কথা বলবে না। কাকাবাবু তবু দাঁড়িয়ে রইলেন। দড়ি হাতে যে দুজন কাকাবাবুর পাশে বসেছিল তাদের মধ্যে একজন এগিয়ে এসে কাকাবাবুর চুলের মুঠি ধরে বলল, "কেন সময় নষ্ট করছিস? বেরিয়ে আয়।" কাকাবাবুর ক্রাস দুটো পাশে রাখা ছিল। তিনি দীর্ঘশ্বাস ফেলে ক্রাস দুটো নেওয়ার চেষ্টা করতেই সে আবার দাঁত খিচিয়ে বলল, "নো, ওসব নেওয়া চলবে না। কেউ হ্যান্ড ব্যাগও নিতে পারবে না। লাইনে এসে দাঁড়াও।" কাকাবাবু এগিয়ে যেতে লাগলেন দরজার দিকে। কয়েকটা রো পরেই অরুণকান্তি বিশ্বাসের সঙ্গে তার চোখাচোখি হলো। তার মুখে একটা দারুণ অসহায় ভাব। কাকাবাবু আর বাকি 19 জন যেন লটারি জিতেছেন। বাকি যাত্রীদের ভাগ্যে যে কি আছে কে জানে। কথা বলার উপায় নেই। কাকাবাবুকে সামনের দিকে যেতেই হলো। অস্ত্রধারী আগে নামল, তার পিছনে পিছনে অন্য সবাই। কাকাবাবু সকলের শেষে। তিনি দরজার কাছে এসে দেখলেন অস্ত্রধারীটি সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে থেকে অন্যদের গুনে গুনে নামাচ্ছে। ক্রাচ ছাড়া কাকাবাবুর সিঁড়ি দিয়ে উঠতে নামতে খুব অসুবিধে হয়। তিনি একটা পাশ ধরে বাচ্চাদের মতো লাফিয়ে লাফিয়ে নামতে লাগলেন। তার দু পায়ে দুরকম জুতো। খারাপ পাটায় একটা স্পেশাল অর্ডারি জুতো পরতে হয়, অন্য পায়ে সাধারণ জুতো। কয়েকটা সিঁড়ি নামার পর কাকাবাবুর সেই সাধারণ জুতোটা হঠাৎ খুলে গেল। সেটা আবার ঠিক মতো পরে নেওয়ার জন্য কাকাবাবু একটু থামলেন। অমনি সেই অস্ত্রধারীটা কাছে এসে কাকাবাবুর গোফটা ধরে কয়েকবার জোরে টানাটানি করে মুখ ভেঙচে বলল, এই বুড়ো, তুই ইচ্ছা করে দেরি করছিস তাই না? তুই মহা বদমাস না? সে একটা লাথিও কষালো কাকাবাবুর পিছনে। যাদের গোপ থাকে তাদের গোপ ধরে টানা মানে তাদের চূড়ান্ত অপমান করা। এই অস্ত্রধারীটা নিশ্চয়ই তা জানে। সেই জন্যই এ কাজটি করে সে হাসতে লাগল। কাকাবাবু আস্তে আস্তে মুখ ফিরিয়ে তাকালেন সেই লোকটির দিকে। তার এরকম হিংস্র মুখ কেউ কখনো দেখেনি। তার চোখ দুটো যেন বাঘের মতো জ্বলছে। তিনি প্রচণ্ড জোরে এক ঘুষি মারলেন লোকটির চোখে। ঘোড়া মানুষের হাতে যে কত শক্তি থাকে তা অনেকেই জানে না। এই অবস্থায় কাকাবাবু যে মারতে পারেন তা ওই লোকটি ভাবতেও পারেনি। ওই ঘুষি খেয়ে সে আহ চিৎকার করে উল্টে পড়ে গেল। গড়াতে লাগলো সিঁড়ি দিয়ে। চোখে যন্ত্রণায় সে এক হাতে চোখ চাপা দিতেই তার অন্য হাত থেকে ভারী অস্ত্রটা খসে পড়ে গেল। সঙ্গে সঙ্গে অন্য দুজন যাত্রী লাথি মেরে সেই অস্ত্রটা সরিয়ে দিল। যেসব সৈন্য দূরে দাঁড়িয়েছিল তারা ছুটে এলো এদিকে। তাদের গুলিতে আহত হয়ে সেই লোকটি কাতরাতে লাগল। বিমানবন্দরের নানা দিকের ছাদেও পাহারা দিচ্ছে সৈন্যরা। তারা দূরবীন দিয়ে দেখেছেও সবকিছু। তক্ষুনি মাইক্রোফোনে ঘোষণা হলো, সবাই শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন। পাইলট দুজন আগেই শুয়ে পড়েছেন টারমাকে। তাদের কাছে রিভলভার নিয়ে যে দাঁড়িয়েছিল সে ঠিক বুঝতে পারল না কি ঘটছে। সে ঘুরে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে সে নিজেই গুলি খেয়ে ছটফট করতে লাগলো মাটির পরে। বাকি রইল প্লেনের মধ্যে দুজন, যাদের কাছে দড়ি ছাড়া আর কোনো অস্ত্র নেই। অন্য যাত্রীদের সঙ্গে এবার তাদের ধস্তাধস্তি শুরু হলো। সেই দুজনকে কাবু করতে বেশিক্ষণ সময় লাগলো না।
রাগের চোটে অনেকে মিলে তাদের এমন পেটাতে শুরু করলো যে আর কিছুক্ষণ দেরি হলে তারা মরেই যেত। এর মধ্যেই কয়েকজন সৈন্য সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গিয়ে সেই দুজনকে যাত্রীদের হাত থেকে বাঁচিয়ে গ্রেফতার করল। কাকাবাবু স্থিরভাবে একই জায়গায় দাঁড়িয়ে রইলেন সিঁড়িতে। তার পাশ দিয়ে হুড়মুড় করে নেমে যাচ্ছে যাত্রীরা। কাকাবাবুর জন্যই যে তারা মুক্তি পেয়েছে তা কেউ এখনো জানে না। সৈন্যরা সবই দেখেছে। দুজন বড় অফিসার এবার কাকাবাবুর কাছে এসে জিজ্ঞেস করল, স্যার, আপনার কোথাও লাগেনি তো? আপনি আর যে সাহস দেখালেন। কাকাবাবু তক্ষুনি কিছু বলতে পারলেন না। তার শরীর থরথর করে কাঁপছে। লোকটিকে ঘুষি মারার এক মুহূর্ত আগেও তিনি মারার কথা ভাবেননি। তার শরীরের মধ্যে যত রাগ জমা হচ্ছিল সব যেন হঠাৎ আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো বেরিয়ে এসেছে। সেনাবাহিনীর অফিসাররা কাকাবাবুর প্রশংসা করে যাচ্ছেন নানাভাবে। কাকাবাবু তা কিছুই শুনছেন না। একটু পরে তিনি শান্তভাবে বললেন, আপনারা কেউ দয়া করে প্লেনের ভিতর থেকে আমার ক্রাচটা এনে দেবেন, না হলে আমার হাঁটতে অসুবিধে হয়। অরুণকান্তি বিশ্বাস এর মধ্যে এসে দাঁড়িয়েছেন কাকাবাবুর পাশে। এর মধ্যে একজনকে উপরে পাঠিয়ে দেওয়া হলো ক্রাচ দুটো আনার জন্য। অরুণকান্তি সেনাবাহিনীর অফিসারদের দিকে তাকিয়ে উত্তেজিতভাবে বললেন, ইনিকে জানেন? হি ইজ আ গ্রেট ম্যান। ইন্ডিয়ায় ইনি খুব ফেমাস। একজন অফিসার বললেন, এর অসাধারণ সাহস, এর জন্যই আজ এত মানুষ বিপদ থেকে মুক্তি পেয়েছে। কাকাবাবু বললেন, আমি এখন কোথাও গিয়ে একটু বসতে চাই, আমার খুব জল তেষ্টা পেয়েছে। কাম্পালা বিমানবন্দরটি খুব আধুনিক, মস্ত বড় লাউঞ্জ। উদ্ধার পাওয়া যাত্রীদের বসানো হয়েছে সেখানে। কাকাবাবুকে নিয়ে যাওয়া হলো আলাদা একটা ঘরে। জল ছাড়াও শরবত ও নানা রকম খাবার দাবার আসতে লাগলো। এর মধ্যে সমস্ত ঘটনাটা জানাজানি হয়ে গিয়েছে। হাইজ্যাকাররা সোমালিয়ার লোক। তাদের কি একটা দল আছে। সেই দলের 11 জন সদস্য বন্দী হয়ে আছে। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাদের মুক্তির দাবিতেই প্লেন হাইজ্যাক করেছিল। তবে হাইজ্যাকার হিসেবে এরা তেমন পাকা নয়, নইলে এত সহজে ব্যাপারটা শেষ হতো না। সেই 4 জনের কেউ অবশ্য প্রাণে মরেনি, গুরুতর আহত। কড়া পাহারায় তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। রাজা রায়চৌধুরী নামে একজন যাত্রীর জন্যই যে এত মানুষের বিপদ থেকে মুক্তি ঘটেছে তাও জেনে গিয়েছে সবাই। দলে দলে লোক আসছে কাকাবাবুকে কৃতজ্ঞতা জানাতে। কাকাবাবু অত কিছু শুনতে চান না, তিনি বিব্রত বোধ করছেন। তাই একসময় বলে দিলেন দরজা বন্ধ করে দিতে। তবু একসময় জোর করে সেই দরজা খুলিয়ে ঢুকে এলেন এক মহিলা। তার কোলে একটি শিশু আর পিছনে তার স্বামী। দৌড়ে কাকাবাবুর পায়ের কাছে বসে পড়ে বাংলায় বললেন, আপনি কাকাবাবু? আপনার কথা কত শুনেছি। আমার দেওর বাপি, সে সন্তুর সঙ্গে এক স্কুলে পড়েছে। সন্তু এসেছে আমাদের কেয়াতলার বাড়িতে। আপনি আমাদের বাঁচালেন। আমার ছেলেটা, একটুও জল দেওয়া যায়নি, তেষ্টায় ওর গলা কাঠ হয়ে গিয়েছিল, হেঁচকি তুলছিল। আর বেশি দেরি হলে। মহিলা এসব কথা বলেই চলেছেন। কাকাবাবু তাকে থামিয়ে দিয়ে বললেন, ছি, ওরকম পায়ের কাছে বসতে নেই, আমার পাশে এসে বসো। আমি এমন কিছু করিনি। অন্যায় দেখলে সবাই কিছু না কিছু প্রতিবাদ করে। মহিলাটি উঠে পাশের চেয়ারে বসার পরও কিছু বলতে যাচ্ছিলেন। কাকাবাবু হাত তুলে বললেন, শোনো, আমার একটা কথা আগে শোনো। তুমি গান জানো? মহিলাটি হক চকিয়ে গিয়ে বললেন, গান? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন কেন? কাকাবাবু মুচকি হেসে বললেন, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি একজন গায়িকা। একটা গান শোনাও না। এই সব সময় একটা গান শুনলে মনটা জুড়িয়ে যায়। হাইজ্যাকিং এর একঘেয়ে কথা আর কত শুনবো। মহিলাটির স্বামী বললেন, হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো গান জানে। সুচিত্রা মিত্রের ছাত্রী ছিল। আপনি ঠিক ধরেছেন। কাকাবাবু বললেন, শোনাও, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। মহিলাটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন,
আমার বুক এখনো ধড়ফড় করছে। একটা অল্প বয়সী হাইজ্যাকার যখন আপনার চুলের মুঠি ধরলো তখন আমার এমন কষ্ট হয়েছিল। আপনি তো নাইরোবি যাচ্ছেন, ওখানে আমাদের বাড়িতে একদিন আসতেই হবে, তখন আপনাকে গান শোনাবো। এখন গলা দিয়ে সুর বেরোবে না। ওর নাম হেমন্তিকা, স্বামীর নাম বিনায়ক ঘোষ। স্বামীটি কাকাবাবুকে নিজের একটি কার্ড দিলেন। কাকাবাবু এবার গলা তুলে এখানকার একজন অফিসারকে জিজ্ঞেস করলেন, আমাদের প্লেনটা কখন যাবে? একটু তাড়াতাড়ি ব্যবস্থা করুন না। প্লেনটা আবার আকাশে উঠল 3 ঘন্টা পরে। এবার কাকাবাবুর পাশে বসেছেন অরুণকান্তি। তিনি বললেন, আমি বয়সে আপনার চেয়ে তেমন কিছু ছোট নই, তবু অনেকেই আপনাকে কাকাবাবু বলে, আমিও কাকাবাবু বলে ডাকতে পারি। কাকাবাবু হেসে বললেন, হ্যাঁ পারেন নিশ্চয়ই। কাকা বাবুটাই এখন আমার ডাক নাম হয়ে গিয়েছে, অনেকে আসল নামই মনে রাখে না। অরুণকান্তি বললেন, তাহলে আপনি আমাকে তুমি বলবেন। যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। কাকাবাবু বললেন, হ্যাঁ। অরুণকান্তি বললেন, আপনি যে একজন হাইজ্যাকারকে ঘুষি মারলেন তখন একটুও ভয় করেনি? ওর হাতে অমন মারাত্মক অস্ত্র ছিল, আপনার ঘুষিটা যদি ওর চোখে ঠিকমতো না লাগতো তাহলে তো সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে আপনাকে মেরে ফেলতো। সে কথা একবারও ভাবেননি? কাকাবাবু বললেন, না, সে কথা মনে পড়েনি। তখন এমন রাগ হয়ে গিয়েছিল, সে সময় আর কোনো কিছু মনে পড়ে না। তবে মরতে তো একদিন হবেই। বিছানায় শুয়ে অসুখে ভুগে ভুগে মরাচ্ছে, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি মরতে হয় সেটাই ভালো মনে হয় আমার কাছে। অরুণকান্তি আরো কিছু বলতে গেলেন, তার শোনা গেল না। প্লেনের সামনের দিকে 10-12 জন লোক একসঙ্গে একটা গান গেয়ে উঠল। তারা সবাই আফ্রিকান। সে গানের ভাষা বোঝা যায় না। প্লেনে সবাই গম্ভীর হয়ে থাকে কিংবা পাশের লোকের সঙ্গে নিচু গলায় কথা বলে। এরকমভাবে কোরাস গান আগে কখনো শোনা যায়নি। আসলে এত বড় একটা বিপদ কেটে গিয়েছে বলে সকলেরই এত ফুর্তি হয়েছে যে তা আর চেপে রাখতে পারছে না। গানের সুরটায় বেশ দুলুনি আছে, শুনতে ভালো লাগে। অরুণকান্তি বললেন, কাকাবাবু, আপনি গানের কথা কিছু বুঝতে পারছেন? কাকাবাবু বললেন, না, এটা কি সোয়াহিলি ভাষা? আমি বুঝবো কি করে? অরুণকান্তি বললেন, আমি একটু একটু বুঝি। আমাকে প্রায়ই কেনিয়ার নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়, তাই সোয়াহিলি ভাষা খানিকটা শিখতে হয়েছে। ওই যে মাঝে মাঝেই বলছে হাকুনা মাটাটা, হাকুনা মাটাটা, তার মানে হচ্ছে আর কোনো সমস্যা নেই। কাকাবাবু 2 বার বললেন, হাকুনা মাটাটা, হাকুনা মাটাটা। আমিও মুখস্থ করে রাখি, যদি পরে কাজে লাগে। অরুণকান্তি বললেন, আপনি কি এখানে বিশেষ কোনো কাজে যাচ্ছেন? কাকাবাবু বললেন, না না, কোনো কাজে নয়, এমনি বেড়াতে এসেছি। আমি আগে একবার কেনিয়ায় এসেছিলাম, তখন অনেক কিছুই দেখা হয়নি। নাইরোবিতে পিয়ার লোহিয়া নামে একজন ব্যবসায়ী আছেন, তিনি আমাকে নেমন্তন্ন করেছেন। তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। তিনি আমাকে অনেক জায়গায় বেড়াবার ব্যবস্থা করে দেবেন বলেছেন। আফ্রিকা আমার খুব ভালো লাগে। অরুণকান্তি বললেন, ওরে বাবা, পিয়ার লোহিয়া তো খুব নামী লোক। তার অনেক রকম ব্যবসা, অনেক ক্ষমতা। তবে তিনি অনেককে নানা রকম সাহায্যও করেন। তাছাড়া আপনি জানেন নিশ্চয়ই, মিস্টার লোহিয়া জঙ্গলে জন্তু জানোয়ারদের অকারণে হত্যা করার ঘোর বিরোধী। এখানে অনেক চোরা শিকারী আছে, তাদের এক পান্ডার নাম স্যাম নিনজানে। 2 মাস আগে পুলিশ তাকে গ্রেফতার করে। সব কাগজেই সে খবর বড় করে ছাপা হয়েছিল। কাকাবাবু বললেন, হ্যাঁ, এ খবর আমিও শুনেছি। লোহিয়া বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে খুব উৎসাহী। বিশেষ করে কোথাও কোনো হাতি মারা পড়লে সে কথা শুনেই তিনি কেঁদে ফেলেন।
তিনি খুব হাতির ভক্ত। অরুণকান্তি বললেন, কিন্তু আপনি কি এ খবর শুনেছেন? দিন 10 আগে ওই স্যাম নিঞ্জানে জেলখানা থেকে পালিয়ে গিয়েছে। এই কথা শুনে কাকাবাবু খুব অবাক হলেন না। তিনি বললেন, চোরা শিকারীদেরও অনেক টাকা। তারা পুলিশের হাতে ধরা পড়লেও কিছু লোককে ঘুষটুস খাইয়ে জেল থেকে বেরিয়ে আসে। এরকম তো অনেক দেশেই হয়। তবে আবার ধরা পড়বে নিশ্চয়ই। অরুণকান্তি বললেন, আপনি আসছেন তো, ইচ্ছে করলেই ওই নিঞ্জানেকে আবার ধরিয়ে দিতে পারবেন। কাকাবাবু বললেন, না না, আমার সেরকম ক্ষমতাই নেই। আমি বিদেশি, কোনো অপরাধীর পিছু ধাওয়া করব কি করে? সেটা আমার কাজই নয়। আমি ওসব ব্যাপারে মাথাই গলাবো না। আমি শুধু নিশ্চিন্তে বেড়াতে চাই। আকাশ পরিষ্কার, ঝড়ঝাপটা নেই, আর কোনো ঝামেলাও হলো না। বিমানটি পৌঁছে গেল নাইরোবি বিমানবন্দরে। নিচে নেমে আসার পর হেমন্তিকা নামের ওই মহিলা কাকাবাবুর কাছে এসে বললেন, আমাদের বাড়িতে আসতে হবে কিন্তু, আপনি কথা দিয়েছেন। কাকাবাবু বললেন, হ্যাঁ, যাব। আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথের কোন গানে নাইরবি আছে? মহিলা বেশ অবাক হয়ে বললেন, রবীন্দ্রনাথ নাইরবি নিয়ে গান লিখেছেন? রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন? কাকাবাবু বললেন, রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন কিনা তা জানি না। রবীন্দ্রনাথ নাইরবি নিয়ে গান লিখেছেন তাও বলিনি। আমি বলছি রবীন্দ্রনাথের কোন গানে নাইরবি আছে। হেমন্তিকা বললেন, তা তো জানি না। কাকাবাবু বললেন, খুঁজে দেখো। যেদিন তোমার বাড়ি যাব সেদিন এই গানটা শুনতে চাই। বাইরে আসার পর অরুণকান্তি জিজ্ঞেস করলেন, আপনাকে কেউ নিতে এসেছে? কাকাবাবু সামনের লোকজনের দিকে তাকিয়ে বললেন, না, কে আর আসবে? সবই তো উল্টো পাল্টা হয়ে গিয়েছে। অরুণকান্তি বললেন, তাহলে আপনি কি করে যাবেন? কাকাবাবু বললেন, একটা ট্যাক্সি নিয়ে কোনো হোটেলে উঠব, তারপর লোহিয়ার খোঁজ করব। ওর বাড়ির ফোনটা বোধহয় খারাপ, অনেকবার চেষ্টা করেও লাইন পাইনি। অরুণকান্তি বললেন, আমি একটা অনুরোধ করব। আমি কাম্পালা থেকেই ফোন করে আমার অফিসকে সব খবর জানিয়েছি। অফিস থেকে গাড়ি পাঠাচ্ছে। আপনি আমার সঙ্গে চলুন। আমার বাড়িতে গিয়ে আজকের রাত্রিটা বিশ্রাম নিন। কাল সকালে লোহিয়ার খোঁজ নেওয়া যাবে। কাকাবাবু বললেন, এ তো ভালোই প্রস্তাব, কিন্তু আমি গেলে তোমার কোনো অসুবিধে হবে না তো? অরুণকান্তি বললেন, অসুবিধে আবার কি? আপনি গেলে আমি ধন্য হব। আপনি যেভাবে আমাদের সবাইকে বাঁচালেন। কাকাবাবু বললেন, থাক, ও কথা থাক। আমি তো কোনো বিরাট বীর পুরুষের মতো কিছু করিনি। ওটা হঠাৎ ঘটে গিয়েছে। অরুণকান্তি বললেন, আমার তো অসুবিধার কোনো প্রশ্নই ওঠে না। আমার কোনো অসুবিধে হবে না। কোম্পানি আমাকে বড় বাড়ি দিয়েছে, অনেক ঘর, 3 জন কাজের লোক। আমার স্ত্রী অবশ্য এখানে নেই, দেশে গিয়েছেন। তবে রান্নাবান্নার লোক আছে। আপনি যা খেতে ভালোবাসেন তাই বানিয়ে দেবে। অরুণকান্তি কাকাবাবুকে স্যুটকেসও টানতে দিলেন না, নিজেই নিয়ে গিয়ে গাড়িতে তুললেন। বিরাট এসি গাড়ি, ড্রাইভারের সাদা পোশাক, মাথায় টুপি। বোঝাই যাচ্ছে অরুণকান্তি বেশ বড় চাকরি করেন। প্রায় 45 মিনিট লাগলো তার বাড়িতে পৌঁছতে। নিরিবিলিতে ছিমছাম একটা দোতলা বাড়ি, সামনে অনেকখানি বাগান। অনেক বড় বড় গাছে ম্যাগনোলিয়া ফুল ফুটে আছে। একতলাতেই অতিথিদের জন্য সাজানো একটা ঘর। কাকাবাবুকে আর সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে হলো না। এ ঘরেই টিভি, ফোন সবই আছে, সংলগ্ন বাথরুম। কোনো অসুবিধে নেই। অনেক রাত হয়ে গিয়েছে। কাকাবাবু স্নান সেরে নিলেন। কাম্পালায় অনেক কিছু খাইয়েছে, এখন আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছে নেই। তবু অরুণকান্তির অনুরোধে খানিকটা মুরগির ঝোল
আর ভাত খেতে হলো। খাওয়ার পর অরুণকান্তি বললেন, আপনি এবার বিশ্রাম নিন, কাল সকালে কথা হবে। গুড নাইট। বলে তিনি উপরে চলে গেলেন। গতকাল থেকে খুব ধকল গিয়েছে। কাকাবাবু ভেবেছিলেন খাওয়ার পরেই ঘুমে চোখ টেনে আসবে, কিন্তু বিছানায় শুয়েও তার ঘুম এলো না। খুব সন্তুর কথা মনে পড়ছে। প্রত্যেকবারই বাইরে কোথাও গেলে সন্তু সঙ্গে থাকে। গতবারেও সন্তু এসেছিল কেনিয়ায়। এখন সন্তুর পরীক্ষা চলছে। কয়েকটা দিন পিছিয়েও দেওয়া গেল না, কারণ লোহিয়া জানিয়েছিলেন এই সময়েই তার সুবিধে। সামনের সপ্তাহেই তাকে অনেক দিনের জন্য চলে যেতে হবে আমেরিকায়। কাল সকালে সন্তুকে ফোন করে জানতে হবে পরীক্ষা কেমন হচ্ছে। জোজো পরীক্ষা দিচ্ছে একই সঙ্গে। ঘুম আসছে না কিছুতেই। বই পড়লে ঘুম আসতে পারে। কাকাবাবু তাই বিছানার পাশের আলো জ্বেলে মহাভারত খুললেন। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে কর্ণের সঙ্গে দেখা হয়েছে কৃষ্ণের। কৃষ্ণ তাকে বললেন, তুমি তো আসলে কুন্তিরই ছেলে, পাণ্ডবদের ভাই। তুমি দুর্যোধনকে ছেড়ে এসে আমাদের পক্ষে যোগ দাও। কাকাবাবু পড়েই চলেছেন, ঘুমের নামগন্ধও নেই। খানিক পর তিনি শুনতে পেলেন দরজায় ঠুক ঠুক শব্দ। কাকাবাবুর ভুরু কুঁচকে গেল। এত রাত্রে আবার কে আসবে? অরুণকান্তি উপরে চলে গিয়েছেন। সব দরজা জানলা বন্ধ রাখতে বলেছেন, নইলে অনেক রকম পোকামাকড় আসতে পারে। চোরের উপদ্রব আছে। আরও একবার সেই শব্দ হতে কাকাবাবু বিছানায় উঠে বসে জিজ্ঞেস করলেন, কে? অরুণকান্তেরই গলা পাওয়া গেল। তিনি বললেন, সরি কাকাবাবু, আপনি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলেন, আমি ডিস্টার্ব করছি। একটা ব্যাপার ঘটেছে। কাকাবাবু দরজা খুলে দিয়ে বললেন, কি ব্যাপার? অরুণকান্তি ভিতরে ঢুকে এসে বললেন, আপনি টিভি দেখেননি? কাকাবাবু বললেন, টিভি? আমার তো টিভি দেখার তেমন অভ্যেস নেই। অরুণকান্তি বললেন, রোজ রাতে কিছুক্ষণ টিভি না দেখলে আমার ঘুম আসতে চায় না, খবর টবর দেখি। অরুণকান্তি এ ঘরে টিভিটা চালিয়ে দিলেন। তাতে ইংল্যান্ডের ফুটবল খেলা দেখাচ্ছে। কাকাবাবু বিস্মিতভাবে অরুণকান্তির দিকে তাকালেন। অরুণকান্তি বললেন, দাঁড়ান, আবার নিশ্চয়ই দেখাবে। কয়েক মিনিট পরে শুরু হলো বিজ্ঞাপন। তারপরই দেখালো বিশেষ সংবাদ, যাকে বলে ব্রেকিং নিউজ। তাতে লেখা ফুটে উঠল, বিশিষ্ট ব্যবসায়ী পিয়ার লোহিয়ার বিশাল বাড়ি আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত। আগুন কিভাবে লাগলো পুলিশ তা অনুসন্ধান করে দেখছে। কেউ কেউ সন্দেহ করছে এটা তার শত্রুপক্ষের কাজ। পিয়ার লোহিয়াকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আগুনে পুড়ে মারা যাননি এটা নিশ্চিত। ধ্বংসস্তূপে তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। মিস্টার লোহিয়া বাইরে যাওয়ার সময় একটা মোবাইল ফোন সঙ্গে রাখেন। সেটা আধপোড়া অবস্থায় উদ্ধার হয়েছে। সুতরাং তিনি নিজে কোথাও চলে গিয়েছেন কিনা তা বোঝা যাচ্ছে না। মিস্টার লোহিয়ার কেউ সন্ধান দিতে পারলে তাকে $5 লক্ষ পুরস্কার দেওয়া হবে। খবরটা দেখার পর দুজনেই একটুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর অরুণকান্তি বললেন, এরকম ঘটনা এখানে আগেও কয়েকবার ঘটেছে। কারো সঙ্গে শত্রুতা থাকলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। লোহিয়া অত বড় ব্যবসায়ী, তার তো অনেক শত্রু থাকবেই। বিশেষত রয়্যাল পাওয়ার নামে একটা ব্রিটিশ কোম্পানির মালিক অ্যান্ড্রু লয়েড নামে এক সাহেবের সঙ্গে তার ঝগড়া ও মুখ দেখাদেখি বন্ধ ছিল। আমার তো মনে হয় লোহিয়ার ব্যবসার ক্ষতি করার জন্য ওই ব্রিটিশ কোম্পানি গুন্ডা লাগিয়ে এ কাজ করেছে। এই কাজের জন্য এখানে গুন্ডা ভাড়া পাওয়া যায়। কাকাবাবু বললেন, কিন্তু লোহিয়া গেলেন কোথায়? তিনি কি আগুন লাগাবার সময় পালিয়ে গিয়েছেন, কিংবা তাকে ধরে নিয়ে গিয়েছে? অরুণকান্তি বললেন, সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। যদি কেউ ধরে নিয়ে যায় নিশ্চয়ই মুক্তিপণ দাবি করবে। কাকাবাবু বললেন,
$5 লাখ পুরস্কার তো ঘোষণা করা হয়েই গিয়েছে। অরুণকান্তি বললেন, কাকাবাবু, $5 লাখ আমাদের দেশের টাকার হিসেবে অনেক টাকা, কিন্তু এখানে বড় ব্যবসায়ীদের $5 লাখ কিছুই নয়। এদের কোটি কোটি ডলারের কারবার। মিস্টার লোহিয়ার যে বাড়িখানা ধ্বংস হয়ে গেল, সেটার দামই তো অন্তত $2-3 কোটি। কাকাবাবু বললেন, আগুন লেগেছে কাল রাত্রিরে। লোহিয়া আমাকে তার বাড়িতে থাকতে বলেছিলেন। আমি ঠিক সময় পৌঁছলে হয়তো আগুন লাগার সময় ওই বাড়িতেই থাকতাম। অরুণকান্তি বললেন, আপনি থাকলে হয়তো আগুন লাগতই না। আপনি কোনো না কোনোভাবে ঠিক লোকগুলোকে ধরে ফেলতেন। আপনার যা ক্ষমতা দেখছি। কাকাবাবু বললেন, ধ্যাত, আমার সেরকম ক্ষমতাই নেই। আগুন লাগলে হয়তো আমি পুড়েই মরতাম। আমার তো দৌড়ে পালাবার ক্ষমতা নেই। একটু পরে অরুণকান্তি বললেন, অবশ্য আপনি এসে পড়েছেন, আপনার বেড়াবার কোনো অসুবিধে হবে না। আমি কয়েকদিন ছুটি নেব, আপনাকে আশপাশের কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখিয়ে আনবো। কাকাবাবু বললেন, লোহিয়া আমার বন্ধু মানুষ। তিনি আমাকে এখানে নেমন্তন্ন করে এনেছেন। তার এত বড় বিপদের সময় আমার কি আর বেড়াতে ভালো লাগবে? তার কি হলো, কোথায় গেল, সেটাই আগে জানা দরকার। অরুণকান্তি চলে যাওয়ার পর কাকাবাবু আলো নিভিয়ে শুয়ে পড়লেন। লোহিয়ার কথাই ভাবতে লাগলেন। তারপর একসময় ঘুমিয়ে পড়লেও জেগে উঠলেন বেশ ভোরে। বাইরে বেরিয়ে কিছুক্ষণ বাগানে ঘুরলেন তিনি। একটু শীত শীত লাগছে। এখন কলকাতায় খুব গরম। এখানে সোয়েটার কিংবা চাদর গায়ে দিলে ভালো হয়। কাকাবাবুর মনটা বেশ অস্থির হয়ে আছে। কোনো কবিতা কিংবা গান ভাববার চেষ্টা করেও পারছেন না। ব্রেকফাস্ট টেবিলেই অরুণকান্তি বললেন, আমার একবার বিকেলের দিকে অফিসে গেলেই চলবে। সকালে কোথায় বেড়াতে যাবেন বলুন? কাকাবাবু বললেন, বেড়াবার বদলে আমি একবার লোহিয়ার আগুন লাগা বাড়িটা দেখে আসতে চাই। তুমি চেনো সেই বাড়িটা? অরুণকান্তি বললেন, সেটা এ শহরের একটা বিখ্যাত বাড়ি ছিল। ওটা আগে ছিল একজন ইংরেজের বাড়ি। লোহিয়া সেটা কিনে নিয়ে আরও অনেক বাড়িয়েছিলেন। চতুর্দিকে বারান্দা, আর সব বারান্দা ঝুলন্ত ফুলের টব দিয়ে সাজানো। চলুন সেদিকেই যাই। নাইরোবি শহরটার পশ্চিম দিকটাতেই ছিল বেশিরভাগ ইংরেজদের বাড়ি। গাড়ি চালাতে চালাতে অরুণকান্তি বললেন, আমাদের কলকাতা শহরটার মতো নাইরোবি শহরও অনেক ইংরেজ সাহেবরাই বানিয়েছে। কলকাতায় সাহেবরা যেমন থাকতো চৌরঙ্গি, পার্ক স্ট্রিট অঞ্চলে, এখানেও সাহেবরা থাকতো নানগাটা, হাইরিজ, এই সব পাড়ায়। এখনও কিছু কিছু সাহেব রয়ে গিয়েছে। তবে একসময় ওসব পাড়ায় সাদা চামড়ার লোকেরা ছাড়া কালো মানুষদের থাকার কোনো অধিকারই ছিল না। এখন কিছু কিছু কেনিয়ান, ভারতীয়, চীনারাও বাড়ি কিনে নিয়েছে। পাড়াগুলো বেশ সুন্দর, পরিষ্কার, ছিমছাম। গাড়িটা উঠতে লাগলো খানিকটা উঁচু মতো একটা টিলার দিকে। আকাশ একেবারে পরিষ্কার, ঝকঝক করছে রোদ। এই রোদে গরম লাগে না। কাকাবাবু খুব অবাক হয়ে পড়লেন। আরে, আগে শহরের এদিকটায় আসেনি। এখান থেকে কিলিমাঞ্জারো পাহাড় দেখা যায়? অরুণকান্তি বললেন, হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে। রোজ দেখা যায় না, শুধু পরিষ্কার দিনেই। কাকাবাবু বললেন, ইস, আমাদের কলকাতা থেকে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত কি ভালো হতো। পাহাড় দেখতে হলে আমাদের অনেক দূরে যেতে হয়। অরুণকান্তি বললেন, আমাদের এখানে তো চতুর্দিকেই পাহাড় আর জঙ্গল। একটু যেতে না যেতেই দেখা গেল কিছু লোক দৌড়োদৌড়ি করছে রাস্তা দিয়ে। তারা কোনো কারণে ভয় পেয়েছে মনে হয়। লোকগুলো কাকাবাবুদের গাড়িটার পাশ দিয়ে যেতে যেতে কি যেন বলে গেল, তার মানে বোঝা গেল না। তারপরেই দেখা গেল রাস্তার মাঝখানে এক জোড়া চিতাবাঘ। অরুণকান্তি সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে বললেন, কাকাবাবু, কাঁচ তুলে দিন, চিতাবাঘ খুবই হিংস্র।
কিন্তু কাঁচ বন্ধ থাকলে কিছু করতে পারবে না। কাকাবাবু বললেন, চিতাবাঘ একেবারে শহরের মধ্যে ঢুকে পড়লো কি করে? জঙ্গলের দিকে জাল ঘেরা আছে না? অরুণকান্তি বললেন, কি হয়েছে বুঝতে পেরেছি। সিংহ কখনো কখনো ঢুকে পড়ে শুনেছি, কিন্তু চিতাবাঘ কখনো শহরে আসে না। মিস্টার লোহিয়ার বাড়িতে বেশ কিছু জন্তু জানোয়ার ছিল, ওর নিজস্ব চিড়িয়াখানা। জন্তুগুলো ওর প্রায় পোষাই ছিল বলতে গেলে। বাড়িতে আগুন লাগার ফলে সেই জন্তুগুলো সব বেরিয়ে পড়েছে। চিতাবাঘ দুটো বসে পড়েছে রাস্তার ঠিক মাঝখানে। কাকাবাবু বললেন, কি সুন্দর দেখতে! আমাদের নর্থ বেঙ্গলেও লেপার্ড বা চিতাবাঘ আছে বটে, কিন্তু সেগুলো ছোট ছোট। আফ্রিকা চিতা অনেক বড়। অরুণকান্তি বললেন, এরা সাংঘাতিক হিংস্র, আর সব প্রাণীর মধ্যে এরাই সবচেয়ে জোরে দৌড়তে পারে। পিছনে আরো 2-3টে গাড়ি এসে গিয়েছে। তারা হর্ন দিতে লাগলো। অরুণকান্তিও বাজাতে লাগলেন হর্ন। চিতা দুটো সেই আওয়াজে যেন বেশ বিরক্ত হয়ে ঢুকে গেল রাস্তার পাশের একটা ঝোপে। অরুণকান্তি গাড়িতে আবার স্টার্ট দিয়ে বললেন, এ শহরের লোকেরা জানে যে চিতারা আওয়াজ সহ্য করতে পারে না, কিন্তু যদি কোনো হাতি এসে পড়ত সহজে সরে যেত না। মিস্টার লোহিয়ার চিড়িয়াখানায় হাতিও ছিল নিশ্চয়ই। টিলাটার উপরের দিকে বেশ কিছু মানুষের ভিড় রয়েছে। এখানেই ছিল সে বিখ্যাত বাড়ি। এখনো কয়েক জায়গায় ধিকি ধিকি করে জ্বলছে আগুন। দুখানা দমকলের গাড়ি জলের ফোয়ারা ছিটিয়েই চলেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে খুঁজছে কেউ চাপা পড়ে আছে কিনা। একপাশে একজন ব্যক্তিকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কিছু সাংবাদিক আর টিভি ক্যামেরা। অরুণকান্তি গাড়ি থেকে নেমে বললেন, চলুন ওই দিকে যাই। ওই ভদ্রলোককে চিনি, উনি চামললাল দেওয়ান, মিস্টার লোহিয়ার ব্যবসার একজন পার্টনার। লোহিয়ার কিরকম আত্মীয় যেন হন। ইনি আবার একজন নামী সাঁতারু। লোহিয়ার সঙ্গে এই ব্যক্তিটির চেহারার অনেক তফাৎ। লোহিয়া রোগা পাতলা শান্ত ধরনের মানুষ। কথা বললে বোঝাই যায় না তিনি এত বড় একজন ব্যবসায়ী, অঢেল টাকার মালিক। আর এই ব্যক্তিটি লম্বা চওড়া 10 আশই পুরুষ, মস্ত বড় গোফ, গলার আওয়াজটাও বাজ খায়। তার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে কাকাবাবু ঘাড় ঘুরিয়ে সব দিক দেখতে লাগলেন। এমন আশ্চর্য সুন্দর বাড়ি ধ্বংস হয়ে গেল। তার এ বাড়িতেই থাকার কথা ছিল, নিশ্চয়ই খুব ভালো লাগতো। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চামাললাল বললেন, না, এখনো মিস্টার লোহিয়ার কোনো খবর পাওয়া যায়নি। কেউ তার মুক্তিপণ দাবিও করেনি। আগুন লেগেছিল মধ্যরাত্রিরে, তখন তিনি এ বাড়িতে ঘুমিয়েছিলেন। আমরা সবাই তখন ঘুমিয়েছিলাম। আগুন লাগার পর অ্যালার্ম বেল বেজে ওঠে। আমরা সবাই ছুটোছুটি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম। তখন থেকেই তাকে দেখতে পাইনি। একজন সাংবাদিক জিজ্ঞেস করল, উনি কি একলা একলা বাড়ির বাইরে যান? চমনলাল বললেন, না, কখনো কোথাও একলা যান না। আমাকে না জানিয়েও কোথাও যাবেন না। সেই জন্যই তো ব্যাপারটা আরো রহস্যময় লাগছে। আর একজন সাংবাদিক জিজ্ঞেস করল, এই বাড়ির এতখানি অংশ পুড়ে গেল, নিশ্চয়ই অনেকটা সময় লেগেছে। তার মধ্যে আগুন নেভানো গেল না? নিশ্চয়ই সে ব্যবস্থা ছিল। চমনলাল বললেন, ব্যবস্থা তো সবই আছে, কিন্তু অত রাতে হঠাৎ ঘুম ভেঙে উঠে ব্যাপারটা বুঝতেই খানিকটা সময় লাগে। তাছাড়া আমাদের শত্রুপক্ষ আগে অনেকটা জায়গায় পেট্রোল ছড়িয়ে দিয়েছিল। 4 জন আর্মড গার্ড আছে, তারা কিছুই টের পায়নি। ঘুমোচ্ছিল বোধহয়। কেউ কেউ নাকি 2টো বোমার আওয়াজও শুনেছে। এবার 2-3 জন সাংবাদিক একসঙ্গে বলে উঠল, শত্রুপক্ষ? আপনি জানেন যে শত্রুপক্ষই আগুন লাগিয়েছে? শত্রুপক্ষ বলতে কারা তাও আপনি জানেন?
চমনলাল বললেন। অবশ্যই জানি। দেখুন, আমি রেখে ঢেকে কথা বলতে পারি না। আমাদের প্রধান শত্রুপক্ষ হচ্ছে হাইল্যান্ড ওভারসিজ কোম্পানি। ওদের মালিক জোসেফ এনক্রুমার সঙ্গে গত সপ্তাহে আমার খুব ঝগড়া হয়েছিল। সে আমাকে শাসিয়েছিল যে এদেশ থেকে আমাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য করবে। সেই এ বাড়িতে আগুন লাগিয়েছে। আমি এর প্রতিশোধ নেবই। ওই জোসেফ এনক্রুমাকেই আমি এদেশ ছাড়া করব। কাকাবাবুর এসব শুনতে ভালো লাগছে না। তিনি অরুণকান্তির দিকে তাকিয়ে চোখের ইঙ্গিতে বললেন, চলো এবার ফিরে যাই। অরুণকান্তি বললেন, আরেকটু দাঁড়ান। তিনি হাত তুলে চমনলালের দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেওয়ানজি, আমি একটা কথা বলতে চাই। আমার সঙ্গে একজন এসেছেন, তিনি লোহিয়াজির বন্ধু ছিলেন। চমনলাল শুকনোভাবে বললেন, হ্যাঁ, এখন অনেকেই দেখা করতে আসছে, কিন্তু আমি এখন একটু ব্যস্ত আছি। অরুণকান্তি আবার বললেন, লোহিয়াজি ওকে নেমন্তন্ন করেছিলেন, ওর এই বাড়িতেই ওঠার কথা ছিল। চমনলাল বললেন, বাড়ির অবস্থা তো দেখছেন। এখন তো আমি ওকে এখানে থাকার জায়গা দিতে পারবো না। অরুণকান্তি বললেন, না না, থাকার জায়গার সমস্যা নেই, উনি আমার কাছে থাকবেন। উনি ইন্ডিয়া থেকে এসেছেন। ওর নাম রাজা রায়চৌধুরী, খুব বিখ্যাত মানুষ। উনি অনেক বড় বড় কেসে অনেক সমস্যার সমাধান করেছেন। উনি লোহিয়াজির সন্ধান পাওয়ার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারেন। চমনলাল একবার কাকাবাবুর দিকে তাকিয়ে দেখে খানিকটা বিদ্রূপের সুরে বলল, আমার তো কারো সাহায্যের দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আর কেউ কোনো প্রশ্ন করবেন? কাকাবাবু এর মধ্যে উল্টো দিকে হাঁটতে শুরু করেছেন। অমলকান্তি তার কাছে এসে বললেন, লোকটা কিরকম অভদ্র দেখলেন, আমার কথা ভালো করে শুনলই না। কাকাবাবু বেশ বিরক্ত হয়েছেন, গম্ভীরভাবে বললেন, তোমার ওরকম ভাবে কথা বলা উচিত হয়নি। এরপর থেকে তুমি কোথাও আমার পরিচয় দিতে গিয়ে বিখ্যাত লোক, আমি হেন করেছি তেন করেছি, এসব কিচ্ছু বলবে না। এখানে আমাকে কেউ চেনে না, আমি সেরকম ভাবেই থাকতে চাই। শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবুর অভিযান আগ্নেয়গিরির পেটের মধ্যে। শুনলেন প্রথম পর্ব। পরের দিন এসে হাজির হব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।